প্রবলেমটা কিন্তু প্রোটোকলে নয়, প্রবলেমটা আমার সিস্টেমে, পেশেন্টের সিস্টেমে। সেই সিস্টেমটাকে আমাকে রিজিলিয়েন্ট করতে হবে। কথাটা হচ্ছে রিজিলিয়েন্ট। যেমন আমি একটা থালা নিয়েছি, মানে বুফে সিস্টেমে খেতে গেছি, তো আমার থালাটাকে আমি নাচাচ্ছি এমনি করে, আর সেখানে আমি বিরিয়ানি নিয়েছি, আমি আরো অনেক খাবার নিয়েছি, তো খাবারগুলো কি থাকবে না, সব পড়ে যাবে। সব পড়ে যাবে। আমি দোষ দিচ্ছি খাবারের, বলছি খাবারটা আমার থালায় থাকছে না কেন, কিন্তু আমি থালাটা নাচাচ্ছি, আমি তো থালাটা নাচাচ্ছি, কারণ রেস্টলেস, তারপর থালা পড়ে যাচ্ছে, বাকিটা খেয়ে নিচ্ছে, আমি কেন খেতে পারছি না? তাহলে প্রবলেমটা কোথায়? খাবারে না, প্রবলেমটা আমার মধ্যে, কারণ আমি রেস্টলেসটা আমার ওটা হ্যাবিচুয়াল হয়ে গেছে। যেটা আমার হ্যাবিচুয়াল হওয়া উচিত ছিল রেস্ট অ্যান্ড রিলিজিয়েন্ট। নমস্কার, বিয়ন্ড দ্য কার্টেন উইথ দেবারতী ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন পর্ব নিয়ে আজকে উপস্থিত হয়ে গেছি আমরা। আজকে আমাদের বিশেষ পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর বুদ্ধদেব নাথ, যিনি একাধারে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং ফিজিওথেরাপিস্ট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মেডিকেল সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হলো ব্যথা। এবং ব্যথা কেন হয়, ব্যথার বিভিন্ন অ্যাসপেক্ট কি কি, এবং এই ব্যথা থেকে নিরাময়ের অনেকগুলো রাস্তা আছে। সেই অনেকগুলো রাস্তা নিয়ে তো একদিনে আলোচনা করা সম্ভব নয়, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তাগুলো ফলো করলে হয়তো মানুষ খুব তাড়াতাড়ি অনেক রকম ব্যথা থেকে মুক্তি পেতে পারবে। নমস্কার স্যার, প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইছি, যে ব্যথার সংজ্ঞাটা কি? এটা খুব জেনুইন কোশ্চেন। আমরা ব্যথা নিয়ে সবসময় বিচলিত থাকি, যেটাকে আমরা হিন্দিতে দর্দ, ইংলিশে পেন বলি, এবং আমরা দেখেছি যে এরকম দর্দে ডিস্কো, তারপর দর্দ ভরে গীত, এরকম শুনে আসি। আবার বলে যে দর্দ মিঠা দর্দ, এরকম গান আছে অনেক, আমরা শুনেছি। আবার আমরা শুনছি যে লাভ ইজ পেন, এটাও বলে। তো পেনের যে ডেফিনেশন সেটা কিন্তু মাল্টি ডাইমেনশনাল, এবং সেখানে শুধু ফিজিক্যাল দিকটা নয়, সেখানে ফিজিক্যাল দিকের পাশাপাশি সাইকোলজিক্যাল দিক, ইমোশনাল দিক, সোশ্যাল দিক এবং স্পিরিচুয়াল দিক, এই এতগুলো দিক সেখানে জড়িত আছে। এবং পেনটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স, এটা কিন্তু একটা অভিজ্ঞতা। এবার অভিজ্ঞতা মানে দুটো দিক, হয় ভালো অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা। এবার পেন, আপনি বলবেন পেন কখনো ভালো অভিজ্ঞতা হয়? হতে পারে। ধরুন আমি কোনো কিছু অ্যাচিভ করলাম, যে আমি একটা অ্যাথলেট হিসাবে ম্যারাথন আমি দৌড়ে ফার্স্ট হয়ে গেলাম। তো ম্যারাথন যখন দৌড় করছিলাম, ম্যারাথন রানে আমার বডি পেন হচ্ছিল। যখন আমি টোকেনটা পেলাম, টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, তখন আমার সেই ব্যথাটা ভালো লাগছিল। কিন্তু দেখা গেল যে আমি কোনো কারণে সেখানে ইনজুর্ড হয়ে গেল, যে আমি সেখানে একটা কোনো কাজে পার্টিসিপেট করলাম, অনেক এক্সপেকটেশন হাই ছিল, ফুলফিল করলো না, এটা কিন্তু একটা ইনজুরি আমার কাছে। তখন কিন্তু সেটা পেন চলে আসবে। তো এই পেন সবসময় যে আমার ফিজিক্যাল ইনজুরি হবে, সেখানে টিস্যু ড্যামেজ থাকবে, টিস্যু ড্যামেজ অনেক বেশি, পেনটা অনেক বেশি, এমন নয়। আবার এমন ক্ষেত্রে হতে পারে যে অল্প টিস্যু ড্যামেজ, প্রচুর পেন, আবার দেখা গেল প্রচুর টিস্যু ড্যামেজ, অল্প পেন। তো এটা পেনের সাথে টিস্যু ড্যামেজের সম্পর্ক, সেটাও আমরা যে কি, সেটা এক কথায় বলা যাবে না। পেন কারো কোনো কিভাবে পেন তার পারসিভ হচ্ছে সেটাও বলা যাবে না, কিন্তু এটা একটা মিস্ট্রি আমরা বলতে পারি। এবং আমরা সেই মিস্ট্রির যখন সমাধান করি, তখনই সেটাই নাম হয়ে গেল পেন ম্যানেজমেন্ট, সেই রহস্যের সমাধান। এই পেন ম্যানেজমেন্টই কেন, মানে আপনার তো স্পেশাল পেপার বলা যেতে পারে যে পেন ম্যানেজমেন্ট, পেশেন্টদেরকে ব্যথা থেকে মুক্তি দেওয়া, এবং সেটার বিভিন্ন রাস্তা আছে। তো আপনি কেন পেন ম্যানেজমেন্টটাই চুজ করলেন? এটাও একটা খুব সঙ্গত কোশ্চেন। আপনি দেখবেন যে এই নচিকেতার যত গান, যত লেখা, তো সেখানে একটা তাদের তার পেছনে একটা হিস্ট্রি থাকে। তো আমারও এই পেন ম্যানেজমেন্ট বা পেনটার ম্যানেজ করার পেছনে একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা কি? পেন আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। 2019 সালে আমার নিজের চিকেন পক্স হয়। তো চিকেন পক্স সবার হয়, আমারও হয়েছে। তো আমার প্রথমে হয়, তারপর বাড়ির লোকেদেরও হয়। তো প্রত্যেকেরই 7 দিন 10 দিনের মধ্যে সেরে যায়। আমারটা আর সারে না।
আমার পিঠের মধ্যে বড় বড় 4টে অ্যাবসেস তৈরি হয়, এবং অ্যাবসেসটা এত বড়ই হয় যে সেটা অপারেট করতে হয়। আচ্ছা 3বার জেনারেল ওটি করে ওটাকে অপারেশন করতে হয়, এবং প্রায় 2 মাস ড্রেসিং করতে হয়, মানে লাইভ ড্রেসিং, কোনো অ্যানাস্থেসিয়া বা অ্যানাস্থেসিয়া ড্রেসিং করা যায় না। আর যখন ড্রেসিং চলে হাইড্রোজেন পারঅক্সাইড সেখানে দেওয়া হয়, এবং সেখানে বিশাল জ্বালা করে, বিশাল জ্বালা, মানে এমন জ্বালা ছটফট করার মতন অবস্থা, যেন মানে প্রাণ বেরিয়ে যাচ্ছে। হুম তো তার আগে আমি এই পেন ম্যানেজমেন্টের অনেক কিছু পড়াশোনা করেছিলাম, তার মধ্যে অন্যতম হচ্ছে হিপনোসিস। তো ব্যাপারটা আমি পড়েছিলাম যে সেটা অন্য কেউ হিপনোসিস অ্যাপ্লাই করেছি, নিজের উপরে কোনোদিন করিনি। তো ওই ফেজে আমার মনে হলো যে এই ড্রেসিং চলার সময় যেহেতু কোনো অ্যানাস্থেসিয়া ইউজ হচ্ছে না, তো একবার দেখি না হিপনোসিস করে, সেলফ হিপনোসিস করে কি হুম হয়। তো দেখা গেল যে পেনের থ্রেশহোল্ড অনেক কম হচ্ছে, এবং এমনও হচ্ছে যে যারা সার্জন আছেন বা যারা ওটি অ্যাসিস্ট্যান্ট আছেন, তারা যখন ড্রেসিংটা করছেন, হুম প্রথম 2-3বার করার পর যে রিয়াকশন আমার ছিল, পরের ক্ষেত্রে আমার রিয়াকশনটা রেসপন্সে কনভার্ট হয়ে গেছিল, এবং তারাও অবাক ছিল যে কি করে এটা হচ্ছে, আপনার কোনো ব্যথা লাগছে না? আমি বললাম হ্যাঁ লাগছে, কিন্তু ব্যথাটা মানে অত আমাকে হার্ট করছে না, মানে আমার অত ইরিটেট করছে না। হুম তো তখন আমি ফিল করি যে হিপনোসিস এটা এফেক্ট করে, এবং হিপনোসিস কিছুই নয়, এটা এটা হচ্ছে একটা মাইন্ড বডি টেকনিক, এবং এই রিলেটেড নিজে যখন এক্সপিরিয়েন্স করি তখন মনে হয় যে আমি এই পেন ম্যানেজমেন্ট যখন নিজেরটা করতে পারলাম, তাহলে বাকিদের ক্ষেত্রেও অন্যটা সেটা আমি হেল্প করতে করা যাবে। পারবো। কারণ পেন ম্যানেজমেন্টের একটা বেসিক টুল হচ্ছে এমপ্যাথি। যদি আমার এমপ্যাথি না থাকে পেন ম্যানেজমেন্টে, তাহলে কিন্তু পেন ম্যানেজমেন্ট হবে না, সম্ভব না। আর যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি। তো সেই জন্যই আমার লাইফের ব্রত হচ্ছে যে আমি পেন ম্যানেজ করব। যে কোনো রকম পেন সে হতে পারে, যে কোনো রকম অরিজিনে, তার ম্যানেজমেন্ট সম্ভব, ম্যানেজ করা যায় যদি সাবজেক্ট চায়। যদি আমি চাই, পেশেন্ট চায় যদি পেশেন্ট চায় যে যে ম্যানেজ করব, করবো। ম্যানেজ করা যাবে। আর যদি পেশেন্ট চায় যে পেনটা থাকুক, যে থাকুক, কারণ পেনটা যদি থাকে আমি একটু লোকের সিম্প্যাথি পাবো, কথা বলার একটা একটা সাবজেক্ট পাবো, যে খুব ব্যথা, কি করব, ফোন বা- করলো, খুব ব্যথা বলে কিন্তু অনেক কিছু থেকে এড়িয়ে চলে যাওয়া এড়িয়ে চলে যায়। একদম হ্যাঁ একদম, যে আমাকে এটা যেতে হবে, আমি তো যেতাম ব্যথা যাবো না। ব্যথা। তো সে যদি মনে করে যে ব্যথাটা আমি রেখে দেবো আমার অস্ত্র হিসাবে, তো তার ক্ষেত্রে ব্যথা থাকবে। আর যদি বলে, মানে এটা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে কি পেশেন্টের উপরেও নির্ভর করে যে একদম, একদম। সে ব্যথা কমাতে চাইছে কি চাইছে না। একদম, কারণ এই যে পেন, এটা একটা বলে দিই, পেন কিন্তু মোর সাবজেক্টিভ দেন অবজেক্টিভ, দুটো জিনিস আছে। আমি পেনটা মানে আমি ওপর থেকে দেখতে পাবো না, হুম পেন কিন্তু সাবজেক্টিভ ব্যাপার। হুম হুম তাহলে এখানে সাবজেক্টকে অনেক বেশি এডুকেটেড বা অ্যাওয়্যার হতে হবে হুম যে কিভাবে আমি পেনটা ম্যানেজ করতে পারবো। হুম আর এটাও কিন্তু জেনে রাখা দরকার, পেন ম্যানেজমেন্টের কোনো শর্টকাট নেই, যে কোনো পেন কিলার হতে পারে বা কোনো ফিজিওথেরাপিউটিক মোডালিটি, যে আমি 2টা ইউএসটি নিলাম বা টেন্স নিলাম আমার পেনটা চলে গেল, হুম। সেটা কিন্তু নয়। সেক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, এবং সেখানে পেশেন্টের যে রোল সেটা কিন্তু অনেক বেশি। আর সেটাই আমি নিজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স করেছি যে পেন কিভাবে নিজের অ্যাওয়ারনেস থাকলে পেন ম্যানেজ করা যায়। মানে ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সম্ভব, একদম সম্ভব। ক্ষেত্রে আরো একটা প্রশ্ন, যে হিপনোটাইজ করে পেশেন্টকে কিভাবে, মানে কি প্রসেসে পেশেন্টের ব্যথাটাকে কম করছেন আপনি? এটা এই যে হিপনোসিস নিয়ে অনেক কিছু মিথ আমাদের মধ্যে আছে। প্রথমেই যদি আমি কোনো পেশেন্টকে বা কাউকে যদি আমি হিপনোসিসের কথা বলি, প্রথমত সে ভয় পায়, হুম হুম ভাবে যে কি করবে, হিপনোসিস করবে, বাংলায় আবার সম্মোহন কত কিছু আছে, কি হবে, আলটিমেট আমার সব চুরি যাবে, নাকি আমি বাড়ি পৌঁছে যাবো, নাকি আমি বশীকরণ, এসব নানা রকম ক্ষেত্রে তো আছে। আমরা পেপারে দেখি 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, ব্যাপারগুলো থাকে। হিপনোসিস 100% মানে ক্লিনিক্যাল, সায়েন্টিফিক এবং WHO অ্যাপ্রুভ, হুম এবং আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টও এটাকে অ্যাপ্রুভ করেছে 2003 সালে। সেখানে পরিষ্কার ডিক্লারেশন আছে যে কোয়ালিফাইড বা রেজিস্টার্ড হেলথ প্রফেশনাল যার পার্টিকুলার ট্রেনিং আছে হিপনোসিসের উপরে, সে এটা প্র্যাকটিস করতে পারে। হুম তো হিপনোসিস কিভাবে ব্যাপারটা হবে, হিপনোসিস কিছুই না, একটা প্রোফাউন্ড রিল্যাক্সেশন একটা পদ্ধতি। যখন কারোর পেন বেশি থাকে, পেন থাকে শরীরে, বা তার মধ্যে যখন কোনো ডিস্ট্রেস থাকে, হুম সে একটু ইরিটেট থাকে, সে রেস্টলেস থাকে, তো তাকে প্রথম টার্গেট হচ্ছে এই রেস্টলেস থেকে তাকে রেস্ট পজিশনে আনা। মানে ব্রেন ওয়েভের দিক থেকে যদি আমি বিচার করি, তো যখন কারোর পেন থাকে, ব্রেন ওয়েভ সাধারণত বিটায় থাকে বা গামায় থাকে, মানে এগুলো প্রচন্ড রকম হাই ব্রেন ওয়েভ।
সেখান থেকে তাকে ডাউন সেখান করা। থেকে তাকে ডাউন করা, তাকে ব্রেন ওয়েভটা কমানো। হুম যখন ব্রেন ওয়েভ আমি কমাচ্ছি, তার আরেকটা নামই হচ্ছে রিল্যাক্সেশন। এবার যখন আরো কমিয়ে দিচ্ছি, প্রোফাউন্ড রিল্যাক্সেশন, হুম তো সেটাই হচ্ছে হিপনোটিক স্টেট। এবার হিপনোসিস মানে কিন্তু ঘুম নয়, আমরা এই রিল্যাক্সেশনটা ঘুমের মধ্যেও পেতে পারি। এই জন্য দেখা যায় যে আমার হয়তো আঘাত লাগলো, আমি ঘুমোতে পারলাম, ঘুম থেকে উঠে দেখলাম আমার ব্যথা নেই, হুম সেরে গেল। এরকম অনেক সময় হয়, এরকম অনেক পেশেন্টের অনেক ক্ষেত্রে পেশেন্ট হয়েছে। এরকম বলে। আর যে পেশেন্ট দেখা গেল ঘুমোতে পারছেন না, হুম তার হুম, ক্ষেত্রে হুম। কিন্তু ব্যথাটা বেড়ে যায়, তার ব্যথাটা থাকে, বা অনেকে বলে যে প্রচন্ড ব্যথা, ব্যথাতে ঘুমোতে পারি না। ঘুমোতে পারে না, তো এরকম ব্যাপারটা থাকে। হুম হুম তো সেক্ষেত্রে আমরা কি করি, হিপনোসিস একটা পদ্ধতি যেখানে আমরা ব্রেন ওয়েভটাকে কমাই, ব্রেন ওয়েভটাকে কমিয়ে তাকে রিল্যাক্সড যে স্টেট অবস্থা, সেই রিল্যাক্স অবস্থায় যে মাসেলস এর মধ্যে যে রিজিডিটি বা নার্ভের মধ্যে যে কন্ডাকশন ভেলোসিটি, সেই জায়গায় আমরা পরিবর্তনটা নিয়ে আসি। তার ফলে কি হয় যে সেখানে এই যে পেন ম্যানেজমেন্টটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়, আর এটা অলরেডি রেসপন্সিভ হয়। তার যে এক্সিস্টিং ট্রিটমেন্ট চলছে যেটা, সেটা ফার্মাকোলজিক্যাল হতে পারে বা নন ফার্মাকোলজিক্যাল, যেটাই হোক, তো সেটা রেসপন্সিভ হয়ে ওঠে। হুম হুম হয়তো অনেক সময় এমন হচ্ছে যে তার ট্রিটমেন্ট চলছে কিন্তু কাজ হচ্ছে না। অনেক পেশেন্ট বলেন যে একদম। বহু ট্রিটমেন্ট করছি কিন্তু আমার তো পেন ভালো হচ্ছে না। একদম হিল্লি দিল্লি ঘুরে এসছে হ্যাঁ, কিন্তু ব্যথা ঘুরে নিয়ে। এসছে। এবার এবার যা মানে তিনি যেখানে যেখানে গেছেন প্রত্যেকে কোয়ালিফাইড, এমন নয় যে অন্য জায়গায় কোনো গেছে, প্রত্যেকে কোয়ালিফাইড, প্রত্যেকে তাদের যথেষ্ট সুনাম আছে, হুম হুম হুম, তাদের অন্য পেশেন্ট ভালো হচ্ছে, এনার ক্ষেত্রে হচ্ছে না। হচ্ছে না। হচ্ছে না, তার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কিন্তু প্রোটোকলে নয়, প্রবলেমটা আমার সিস্টেমে, পেশেন্টের সিস্টেমে। সেই সিস্টেমটাকে আমাকে রিজিলিয়েন্ট করতে হবে। কথাটা হচ্ছে রিজিলিয়েন্ট। যেমন আমি একটা থালা নিয়েছি, মানে বুফে সিস্টেমে খেতে গেছি, তো আমার থালাটাকে আমি নাচাচ্ছি এমনি করে, আর সেখানে আমি বিরিয়ানি নিয়েছি, আমি আরো অনেক খাবার নিয়েছি, তো খাবারগুলো কি থাকবে? না, সব পড়ে যাবে। সব পড়ে যাবে। আমি দোষ দিচ্ছি খাবারের, বলছি খাবারটা আমার থালায় থাকছে না কেন, কিন্তু আমি থালাটা কিন্তু নাচাচ্ছি, আমি তো থালাটা না যাচ্ছি। কারণ রেসলেস, তারপর থালা পড়ে যাচ্ছে, বাকিটা খেয়ে নিচ্ছে, আমি কেন খেতে পারছি না? তাহলে প্রবলেমটা কোথায়? খাবারে? না। প্রবলেমটা আমার মধ্যে, কারণ আমি রেস্টলেসটা আমার ওটা হ্যাবিচুয়াল হয়ে গেছে। হুম যেটা আমার হ্যাবিচুয়াল হওয়া উচিত ছিল রেস্ট অ্যান্ড রিলিজিয়েন্ট। রেজিলিয়েন্ট মানেটা কি? সেটা হচ্ছে যে আমি স্থিতিস্থাপক, হুম মানে যত লোড পড়বে তত সে স্থির থাকবে। বুঝতে পারলাম তো? সেটাই আমরা এটা হিপনোসিসের মাধ্যমে সেই জিনিসটা করা হয়। এবং হিপনোসিস, এটাতে কোনো রিস্ক কিছু নেই, যে এটা প্রচন্ড সেফ। হুম তখনই সেফ যিনি হিপনোসিস করছেন, অ্যাপ্লাই করছেন তিনি যদি কোয়ালিফাইড হন, একদমই তাই। তাহলে এটা যে risk কোনো কিছু ক্ষেত্রে নেই। কোয়ালিফিকেশন খুব বড় একটা খুব বড় ফ্যাক্টর। বড় ফ্যাক্টর। এবার সেখানে যদি দেখা যায় অন্য কোনো কেউ তাকে করেছে, সেই ব্যাপারটা জানে না, জাস্ট এক্সপেরিমেন্ট বেসিস। হিপনোসিস কিন্তু এক্সপেরিমেন্ট নয়, এটা একটা সায়েন্টিফিক এভিডেন্স বেস্ট প্র্যাকটিস, এবং যেখানে পেন ম্যানেজমেন্টের উপর প্রচুর রিসার্চ পেপার আছে, পাবলিশ পেপার আছে, সেখানে ভালো কাজ করে। পেন ম্যানেজমেন্টে, বিশেষ করে ক্রনিক পেন ম্যানেজমেন্ট খুব সুন্দর কাজ করে। আচ্ছা, এই প্রসঙ্গে আপনি ক্রনিক পেন বললেন, তাহলে একটু আমাদের দর্শকদের এটাও বলুন যে অ্যাকিউট পেন, সাব অ্যাকিউট পেন এবং ক্রনিক পেন, এই তিনটের মধ্যে ডিফারেন্স কি এবং তিনটের ক্ষেত্রে পেন ম্যানেজমেন্ট কি করে কাজ করে। আচ্ছা, তো এটাতে আমি একটু ব্যাপারটাকে অন্যরকম ভাবে বলি, যাতে করে সবাই বুঝতে পারবে। এই পেন যে পারসিভ করছি, বা সেখানে আমাদের পেন যে আমরা বুঝতে পারছি, ফিল করছি, এটাকে আমরা বলছি পেন মডুলেশন। এটা কি রকম? এটা একটা আমাদের রেগুলেটরের মতো। যেমন একটা ফ্যান চলে, তো প্রত্যেকটা ফ্যানের একটা রেগুলেটর থাকে, সেটা কমিয়ে দিলে ফ্যানের স্পিডটা কমে যায়, আর সেটা বাড়ালে ফ্যানটা জোর হয়ে যায়। কিন্তু একটা ফ্যানের একটাই রেগুলেটর থাকে। এই যে পেনটা আমার, এই ধরুন এই এই পেরিফেরি লেভেল থেকে, মানে এই স্কিন লেভেল থেকে সেটা আস্তে আস্তে ট্রাভেল করে ব্রেনে যাচ্ছে, আলটিমেট সেটা লাস্ট, ব্রেনের পরে আর কোনো জায়গা নেই, সেই জায়গায় যাচ্ছে। তো এই যাওয়ার পথে আমাদের মোট 4টে লেভেলে পেন মডুলেশন হয়, মানে পেনটাকে আমরা 4টে লেভেলে কম বেশি করতে পারি। তাহলে পেন মডুলেশন কম মানে পেনটা কম, আর পেন মডুলেশন বেশি মানে পেনটা বেশি। পেরিফেরাল লেভেলে পেন মডুলেশন হতে পারে, মানে কি? যেখানে আমার নোসিসেপশন, যেখানে আমার টিস্যু ড্যামেজ, এইগুলো আছে। যেমন আমার পায়ে একটা কাঁটা ফুটলো, তাহলে কাঁটা ফুটলো, একটা পেন হচ্ছে, এটাকে আমরা বলছি পেরিফেরাল পেন মডুলেশন। আচ্ছা, এটা হয়ে গেল। এই যে পেরিফেরাল পেন মডুলেশন, এখানে আমরা এনসেডস যে ড্রাগস গুলো আছে, যে পেন কিলার সাধারণত যাদেরকে বলি, সেগুলো কাজ করবে। এখানে আমাদের যে অয়েন্টমেন্ট পাওয়া যায় বিভিন্ন রকম, যে পেন কমানোর জন্য, অ্যাপ্লাই করার জন্য, সেটা কাজ করবে। আমাদের ইউএসটি সেখানে কাজ করবে। এটা হয়ে গেল, এটা পেরিফেরাল লেভেল।
এই পেরিফেরাল লেভেলটাই হচ্ছে অ্যাকিউট ফেজ। আচ্ছা। অ্যাকিউট ফেজ, এইবারে অ্যাকিউট ফেজ মানে হচ্ছে কি একদম রিসেন্ট ইনজুরি, যেখানে আমার ইনজুরিটা সবে হয়েছে, নতুন কোনো একদম রিসেন্ট ইনজুরি, সেটা হচ্ছে অ্যাকিউট ফেজ এবং সেটা পেরিফেরাল লেভেল অফ মডুলেশনে আছে। এবার সেটা প্রোগ্রেস করছে, নেক্সট মডুলেশন হচ্ছে স্পাইনাল লেভেল মডুলেশন। আচ্ছা। সেখানে কি হলো, সেখানে স্পাইনাল কর্ড লেভেল, সেখানে আমাদের পেন গেট থাকে। তো পেন গেটটা এখানে ওপেন হয়ে যায়। আচ্ছা। পেন গেট ওপেন হয়ে গেলে কি হচ্ছে না, আমাদের যে পেন মডুলেশন সেটা অনেক বেশি হয়ে যায়। এবং পেন গেট যখন ওপেন হয়ে গেল তখন কিন্তু পেশেন্টের ঘুম থাকে, হুম। ঘুম থাকে কিন্তু পেন গেট ওপেন, মানে ব্যথা থাকে কিন্তু কিন্তু সেখানে ঘুম হয়। ঘুমটাও থাকে, ঘুমটাও হয়, কিন্তু সেটা পেরিফেরাল লেভেলে নেই। তো এই জায়গায় যদি পেন ম্যানেজমেন্ট করতে হয় তখন ফিজিওথেরাপিতে টেন্স ইউজ করা হয়। আর ওদিকে আমাদের যদি ফার্মাকোলজিক্যাল ভাবা হয় সেখানে গাবাপেন্টিন, গাবাটিন, এই ওষুধগুলো এই লেভেলে কাজ করে। হয়ে গেল, এটাকে আমরা ধরতে পারি অ্যাকিউটের পরে, সাবাকিউ। সাব অ্যাকিউট ফেজ অ্যাপ্রোচিং টু দ্য ক্রনিক ক্রনিক। হলো এইটা। এবার হচ্ছে এটার পরেও আমরা পেন মডুলেশনটা আরেকটু প্রোগ্রেস করে গেল পেনটা, হুম। তখন সেটাকে বলছি ব্রেন স্টেম মডুলেশন। এই জায়গাতে পেনটা প্রোগ্রেস করে গেল এবং সেখানে পেশেন্টের ঘুম চলে গেল। হুম। পেন আছে আবার কিন্তু ঘুমটা নেই। আগেরটাই ছিল পেন আছে ঘুম আছে, হুম। এটা পেন আছে ব্যথা ঘুম আছে উড়ে কিন্তু গেছে। ঘুম উড়ে গেছে, ঘুম নেই। সেখানে পেশেন্ট জেগে আছে, ঘুমোতে পারছে না রাত্রেবেলায়, খালি ডান দিক বাঁ দিক করছে, এপাশ ওপাশ করছে। আর যখনই ঘুমটা আসছে নড়তে গেলেই মানে ব্যথা ব্যথার বেড়ে জন্য যাচ্ছে। ঘুম ভেঙে যাচ্ছে, ব্যথা বেড়ে যাচ্ছে। এই অবস্থায় গিয়ে সেখানে দেখা গেল যে টেন্স বা এই আমাদের আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড, NSAIDs, গাবাপেন্টিন এগুলো কাজ করছে না। কাজ করছে না। এই লেভেলে কিন্তু কাজ করছে না। তখন ব্যাপারটা কি করতে হবে, তখনই ব্যাপারটা কিন্তু আমাদের এই যে এসএসআরআই বলে কিছু ড্রাগস হয়, হুম। সেই এসএসআরআই যেটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ, সেটা এখানে কাজ করে। তার পাশাপাশি যেটা করে সেটা হচ্ছে এবিটি। এবিটি মানে হচ্ছে অটোনমিক ব্যালেন্স ট্রেনিং। এই যদি এই অটোনমিক ব্যালেন্স ট্রেনিং যদি আমরা না করি তাহলে কিন্তু তার ঘুম ফেরত আসবে না এবং সেটা আস্তে আস্তে এটা ব্যথাটা কিন্তু পুরোপুরি ক্রনিক লেভেলে চলে যাবে, ক্রনিক পেন লেভেলে। তাহলে এই যে যখন এই যে লেভেলটা বললাম হুম। হুম। ব্রেন স্টেম লেভেল, এটা কিন্তু ক্রনিক স্টেজ অফ পেন শুরু হচ্ছে, আচ্ছা। শুরু হচ্ছে এই লেভেলটাতে। নেক্সট লেভেল বা আলটিমেট লেভেল হচ্ছে কর্টিক্যাল লেভেল অফ পেন মডুলেশন, একদম 4 নম্বর। 4 নম্বর। সেটাই যখন পেশেন্ট ঢুকে যাচ্ছে সেখানে গিয়ে একদম সে ক্রনিক পেনের একদম টিপিক্যাল ফেজে পৌঁছে গেল। সেখানে ফিচার্সটা কি, সেখানে সব সময় তার মাথার মধ্যে একটাই কথা, ব্যথা। সারাক্ষণ চিন্তায়, ভাবনায়, মননে, গানে, হ্যাঁ মানে জেগে থাকা যাই করছে অবস্থায় যাই সবসময় করছে ব্যথা। সবসময় ব্যথা। তাহলে কি আমি ভালো হব না? আমার কি আর ব্যথা কমবে না? ব্যথা নিয়ে আমাকে কি মরতে হবে, নাকি ব্যথার জন্যই আমি মরবো? আমি কত প্ল্যানিং ছিল আমার, আমি এখানে যাব, আমি চাকরি শেষ হয়ে গেল, আমি তীর্থ করতে যাব, বেড়াতে যাব, ঘুরতে যাব, আমার বন্ধুরা নিউজিল্যান্ড যাচ্ছে, আমাদের মানে পটায়া যাচ্ছে, হ্যাঁ কত আমরা কি জায়গায় করছি? যাচ্ছে, আমি যেতে পারছি না কেন? ব্যথা। কি করে যাব? ফোন করলে আর হ্যালো বলছে না, ব্যথা। ওদিক থেকে বলছে ব্যথা, তোমারও? বলছে আমারও। এই এই কনভারসেশন চলছে দিন রাত চলছে এবং আলটিমেট পেশেন্ট ফেল করছে যে আমি পাগল, পুরো ম্যাডনেস। সেখানে পাগল পাগল ভাব, ব্যথার জন্য পাগল, ব্যথায় পাগল। বলছে আমার তো ব্যথা কিছুতেই কমছে না। এবং লাস্টে আমি এমনও দেখেছি যে এতটাই ব্যথা সেখানে ইস্ত্রি গরম করে পিঠে নিচ্ছে, তাতেও বলছে যে ব্যথা কমছে না, কমছে না। স্কিন পুড়ে যাচ্ছে। আমি এমন দেখেছি স্কিনটা পুরো সেখানে একদম পুরো বার্ন হয়ে সেখানে একদম স্কিনের যে টেক্সচার চেঞ্জ হয়ে গেছে। পেশেন্ট মানে এত বলছে গরম সেক এতটা নিয়েছে। গরম সেক নিয়েছে তবুও ব্যথাটা কমছে না। পেশেন্ট বলছে তাহলে আমি আর কি করব? প্রথমে মানে হিট প্যাড ফেল হয়ে গেল, ওর থেকে জোর ইস্ত্রি, আয়রন, সে আয়রন পিঠে চাপিয়েছে। বোঝা গেল মানে কিভাবে পেশেন্ট নিল, কিভাবে করছে, মানে এটা ভাবা যায় না, কিন্তু পেশেন্টের কাছে সেটা হয়েছে এবং সে কাঁদছে পুরো যে আমার তাহলে কি হবে। এটা কিন্তু কর্টিক্যাল লেভেলে চলে গেল। এই জায়গাতে ফার্মাকোলজিক্যাল যে ম্যানেজমেন্ট সেখানে কিন্তু খুব কম, এবং এই জায়গাতে যে ম্যানেজমেন্ট সব থেকে ভালো কাজ করে সেটা হচ্ছে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, হুম। হিপনোসিস বা সিআরটি, কগনিটিভ রিহ্যাব থেরাপি। হুম। এইগুলো ভালো ভালো কাজ করে, কারণ এখানে এই যে আমরা এই যে পেনটা কর্টিক্যাল লেভেলে চলে গেল, ক্রনিক পেনে চলে গেল, এবং বহু মানুষ কিন্তু এই ক্রনিক পেনের জন্য সুসাইডও করে। এরকম হ্যাঁ। কিন্তু রেকর্ডেড কেস আছে। আপনি যদি গুগলে সার্চ করেন দেখবেন যে সুসাইড ডিউ টু ক্রনিক পেন। তো এই এই জায়গায় পেনটা যখন যায় সেখানে হিপনোসিসের গুরুত্ব আছে। হিপনোসিস ব্রেন স্টেম লেভেলেও কাজ করে
এবং কর্টিক্যাল Cortical লেভেলে level-এও খুব কাজ ভালো করে। কাজ করে, কারণ এটার বিকল্প কিন্তু নেই। হুম। নেই। আপনি যদি বলেন যে হিপনোসিসের পরিবর্তে অন্য কিছু কি করা যাবে, করা যাবে না। যদি তার পেনটা কর্টিক্যাল লেভেল অফ মডুলেশনে হয়, তাকে কিন্তু এটাই তাকে করতে হবে। এবার আপনি হয়তো বলবেন, তা আমি তো হিপনোসিস করিনি, কিন্তু আমি তো ভালো আছি। হিপনোসিস হয়তো আপনি ফর্মালি করেননি, কিন্তু ইনফর্মালি হয়ে গেছে। হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কি কর্টিক্যাল লেভেল থেকে তাকে ব্রেন স্টেম লেভেলে আনানো যাবে, বা ব্রেন স্টেম লেভেল থেকে মানে নিচের দিকে কি আনা যাবে তাকে? নিচের দিকে মানে ধীরে ধীরে আনতে হবে, পেনটা মানে কি কমছে। রকম পেনটা কমবে, আমরা কি করব, মডুলেশনটা কমিয়ে দিচ্ছি। আচ্ছা। পেনের যে মডুলেশন হুম, হুম। সেটা আমরা কমাচ্ছি, এবং পেনের সাথে আর একটা জিনিস যেটা লিঙ্কড, সেটা কিন্তু সাফারিং। হ্যাঁ। আমরা ওই জন্য বলি পেন অ্যান্ড সাফারিং ম্যানেজমেন্ট। হুম হুম তো এই কথাটা বলা হয়, পেন কিন্তু কম্পালসারি। আমরা যারা বেঁচে আছি, জীবিত মানুষেরই ব্যথা হয়, কোনো মরা মানুষের ব্যথা হয় না। হলো, তাহলে আমি যদি বলি আমার কি ব্যথা আবার হবে, অবশ্যই হবে। আমি বেঁচে আছি, ব্যথা হবে না? প্রত্যেকের ব্যথা হবে, কিন্তু ব্যথা হচ্ছে কম্পালসারি, সাফারিং কিন্তু অপশনাল। হুম হুম। আপনার হাতে যে আপনি সাফার করবেন কি করবেন না। একদম। আমার হাঁটুতে ব্যথা আছে, আমি হাঁটু ব্যথা নিয়ে ঘরে বসে বসে বাবারে মারে করব, নাকি আমি ফাংশনাল থাকবো, এটা কিন্তু আমার পেশেন্টের উপরে নির্ভর করছে। পেশেন্টের উপর নির্ভর করছে, পেশেন্টের ইকিউ এর উপর নির্ভর করছে, ইমোশনাল কোশ্চেন। হুম। বোঝা যাচ্ছে? তাহলে পেশেন্ট উইথ লো ইকিউ সে চুজ করবে সাফারিং, পেশেন্ট উইথ হাই ইকিউ সে চুজ করবে ফাংশনাল হেলথ। তো সেখানে আমরা এই হিপনোসিস করে পেশেন্টের ইকিউ এতেও পরিবর্তন আনতে পারি। আচ্ছা। তো সেখানে ইকিউ মানে কি, সেখানে অ্যাডাপ্টিবিলিটি, অ্যাকসেপ্টিবিলিটি, সেটা অনেকটা হাই হয়ে গেল। পেশেন্ট কি করে, প্রথমে বার্গেনিং, এটা একটা স্টেট। প্রথমে আমার যখন কোনো কিছু যখন ব্যথা হলো বা কিছু রোগ হয়, প্রথমেই আমি বলি আমার এটা হতেই পারে না, হতেই পারে আমার না, সাথেই হতে হলো। আমার সাথে হতে হলো, হতেই পারে না। কোনো ডায়াগনোসিস হলো, পেশেন্টের ডায়াবেটিস ধরা পড়লো বা কোনো অস্টিওআর্থ্রাইটিস ধরা পড়লো, কিছু ধরা পড়লো, স্লিপিডিস ধরা পড়লো, ডায়াগনোসিস হলো, হতেই পারে না, রিপোর্ট ভুল আছে, আমি নিয়মে থাকি, বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছে। করে বেড়াচ্ছি। Report এটা কিন্তু করছে। ডিনাইল স্টেট। এখানে কিন্তু পেশেন্ট পেশেন্ট অ্যাকসেপ্ট করছে না। করছে না, ডিনাইল। ডিনাইল পর যখন সব জায়গায় রিপোর্ট করালো, সবাই যখন একই কথা বলছে, তখন সেটা এসে গেল বার্গেনিং স্টেজে। বার্গেনিং মানে কি, কতদিনে সারবে, 7 দিনে সারবে, কদিন আসতে হবে, 15 দিনে ছেড়ে যাবে, কি করতে, কত খরচ হবে, আচ্ছা আমি 1 সপ্তাহ ছুটি নেবো, হয়ে যাবে 1 সপ্তাহে। হ্যাঁ হ্যাঁ, এটা এরকম। এরকম একটা কথা বলে, এটা বার্গেনিং স্টেট। তারপরে যখন পেশেন্ট সেটা বোঝে যে ব্যাপারটা কি কিরকম, তখন আসে অ্যাকসেপ্টেন্স। এই যেদিন অ্যাকসেপ্ট করা শুরু করলো পেশেন্ট, তারপর থেকে কিন্তু হিলিংটা শুরু হলো। ততদিন হিলিংটা হয়নি। হিলিং হয়নি, তার আগে সব ট্রিটমেন্ট হয়ে গেছে, তার আগে আমার কাছে ঘুরে গেছে, ওর কাছে ঘুরে গেছে, ওর কাছে ঘুরে গেছে, এবিসি প্রত্যেকে খারাপ। এবার সব ঘুরে প্রচুর পেনকিলার খেয়ে নিয়েছে, এবার সব থেকে ঘুরে ডি এর কাছে এলো। ডি তখন অলরেডি পেশেন্টের অ্যাকসেপ্টেন্স শুরু হয়ে গেছে। এবার ডি হচ্ছে কি, নন কোয়ালিফাইড, বা সে একটা অন্য কেউ এলো, সে ঝাড়ফুঁক করে বা কিছু করে, পেশেন্ট বল এর কাছে এসে ভালো হলো। কেন? কারণ পেশেন্ট অটোমেটিক্যালি কিন্তু প্রথমে ছিল ডিনাইল স্টেজ, আমার কাছে এসেছিল, হয়নি, চলে গেছে, ফিরে গেছে। তারপরে আস্তে আস্তে প্রোগ্রেস করলো বার্গেনিং স্টেজে, সে একজনের কাছে গেল, সেখানেও হলো না, ফিরে গেল। এবার অটোমেটিক স্টেজে হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্টেজে পেশেন্ট পৌঁছে গেল, যে আমার হয়েছে, কিছু করার তো নেই, এটা আমার ভাগ্য, মেনে নিলাম, মেনে নিতে হবে, আর কি করব। এই কথা যখন মনে মনে বলছে, তখন হয়তো কোথাও গেল, সেখানে গিয়ে রেজাল্ট পেয়ে গেল, উনি ভালো ডাক্তার, উনি ভগবান, উনি সবকিছু, বাকিগুলো আমরা কিন্তু ভিলেন হয়ে গেলাম। এটা কিন্তু আমাদের কারোর দোষ নাই, কারণ প্রত্যেকের একই কোয়ালিফিকেশন। আপনি এ বি সি ডি, এটাকে বলা হচ্ছে মেডিকেল শপিং, মেডিকেল হপিং। এই যত হপ করে বেড়ালেন, কেউ কিন্তু মানে নন কোয়ালিফাইড বা লেস কোয়ালিফাইড নয়, প্রত্যেকে কোয়ালিফাইড। তাহলে আমরা কি দোষ করলাম? দোষটা হচ্ছে ওখানে যে পেশেন্ট কোন স্টেটে ছিল। তাহলে আমরা যারা হেলথ কেয়ার প্রফেশনাল, যদি আমরা সেই স্টেটটা অ্যাসেস করতে পারি, যে আপনি কি ডিনার স্টেজে আছেন, নাকি বার্গেনিং স্টেজে আছেন, নাকি অ্যাকসেপ্টেন্স স্টেজে আছেন, যদি এই স্টেজটা মানে আমরা অ্যাসেস করতে পারি, তাহলে কিন্তু কোনো পেশেন্ট ড্রপ আউট হবে না, সেখানে তার উন্নতি হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোনো মেডিকেল স্কুলে এটা শেখানো হয় না, একদমই হয় না, এটা শেখানো হয় না। এবং যারা এটা করতে পারেন, সেটা তাদের নিজস্ব ওটা অ্যাচিভমেন্ট, একদমই তাই। আমার কয়েকটা পেশেন্টের ক্ষেত্রে দেখেছি যে আমার কাছে এলো, আপনার সাথে যেটা আগে আলোচনা হয়েছে, ডাক্তারবাবু আপনার সঙ্গে কথা বললাম, আপনি 15 মিনিট আমাকে সময় দিলেন, আমার ব্যথা সেরে গেল। তো এই যে ওয়ার্ডস ইউজ, আমি যে পেশেন্টের সাথে কথা বলছি, তার হিস্ট্রি জানছি, এটা কোথায় গিয়ে এফেক্ট ফেলছে পেশেন্টের, যে উইদাউট এনি ট্রিটমেন্ট পেশেন্ট বলছে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম শুধু কথা বলে।
একদম। এটা কিরকম, এটা মনে করুন পেশেন্ট আমার কাছে এলো, হুম আমি পেশেন্টটাকে দেখেই লিখতে শুরু করে দিলাম, কিছু অ্যাডভাইস লিখতে শুরু করলাম এবং তাকে বলে দিলাম আপনি ঝুঁকবেন না, আপনি ভারী জিনিস তুলবেন না, আপনি বেঁকবেন না, সোজা হয়ে থাকবেন, বেল্ট পরবেন, এটা করবেন সেটা করবেন। হয়তো তার সেটা তখন দরকার ছিল। হুম এখানে একটা কথা মনে রাখি, প্রত্যেকটা অ্যাডভাইস, প্রত্যেকটা মেডিকেল অ্যাডভাইস তার কিন্তু এক্সপায়ারি আছে। বোঝা গেল? তাহলে আমি যদি কোনো পেশেন্টকে বলি যে আপনি সামনে ঝুঁকবেন না, তাহলে এই অ্যাডভাইসটার একটা এক্সপায়ারি ডেট আছে। 100 বার। ওষুধটা হয়তো 7 দিন খেয়ে নিয়েছে, কিন্তু ওই অ্যাডভাইসটা সে কিন্তু লাইফ লং মেনে চলছে। তাকে ডাক্তারবাবু বলে দিয়েছে। ডাক্তারবাবু বলে দিয়েছেন, এবং সেখানে হয়তো আমি তাকে কোনোদিন হয়তো তাকে বলেছিলাম যে আপনার এই সময় একটা বেল্টের দরকার আছে, এলএস বেল্ট। ও পড়েই সে কিন্তু চলেছে। লাস্ট 30 ইয়ার্স বেল্ট পরে চলেছে, কারণ সে বলছে ডাক্তারবাবু বলেছে। কিন্তু ডাক্তারবাবু যেটা স্টপ করবে সে তার কাছে ফেরতে যায়নি, ফলো আপ নেই তো। ফলো আপও নেই। আর ওইটাকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমাকে বলেছে বেল্ট পড়তে, আপনি কোথাও জার্ক, কোনো যেখানে জার্কিং হয় সেখানে আপনি যাবেন না, আর আপনি মেঝেতে বসবেন না, মেঝেতে সবচেয়ে বসবেন বড় না। একটা জায়গা এটা থাকে। হয়ে গেল। তা আপনি বলুন কোন জায়গায় গেলে জার্ক আমার হবে না? কোথায়? আপনি চাঁদে যাবেন, মঙ্গলে যাবেন, যেখানে যাবেন জার্ক হবে। তাহলে এটা অ্যাডভাইসটার একটা এক্সপায়ারি ডেট আছে। 100 বার। তো সেটা কিন্তু পেশেন্ট সেখানে জিজ্ঞাসা করেনি, হুম, বলাও হুম। হয়নি। কিন্তু প্রত্যেকটা অ্যাডভাইস একটা করে এক্সপায়ারি ডেট আছে। যদি কেউ আপনাকে কিছু অ্যাডভাইস দেয়, আপনি বলবেন কতদিন, 100 বার। জিজ্ঞেস করে নেবেন কতদিন। ছোটবেলায় আমরা সেরেলাক খেতাম, এখনো কি খাই? এখন খাচ্ছি। না। ছোটবেলায় আমরা আমরা টয়লেটটা কোথায় করতাম? হাগিসে করতাম। আমার এই বয়সে করছি না, হয়তো বুড়ো বয়সে করতে পারি, যে আলাদা ব্যাপার। কিন্তু এখন হাগিসটা করছি না কেন? ওই আমার ট্রেনিং হয়ে গেছে বলি, একদম ওই ফেজটা মিটে গেছে বলি। তাহলে প্রত্যেকের অ্যাডভাইসের কিন্তু একটা করে এক্সপায়ারি ডেট আছে। এক্সপায়ারি ডেট আছে। এবার যে কথাটা আপনি যে কোশ্চেনটা ছিল তার উত্তরটা দিই, যে আমি পেশেন্টকে দেখে এরকম মানে খাটাখাট লিখে দিলাম যে আপনি এইগুলো এগুলো করুন, এই ব্যায়ামগুলো করুন, এগুলো করুন, জানা হয়ে গেছে। পেশেন্ট কিন্তু বেশ কিছু আশা নিয়ে এসেছিল, তার সে বলবে আমি এইগুলো বলবো, এগুলো বলবো, এগুলো বলবো। বা পেশেন্ট হয়তো বলছে যে আমার পেটে ব্যথা হয়, আমার হাঁটুতেও ব্যথা হয়, মাথাতেও ব্যথা হয়, খুব চিন্তা হয়, রাতে ঘুম হয়নি, মেয়ের বিয়েটা দিতে পারলাম না, বড় ছেলের বউ অতটা ভালো হলো না, আর আমার মেজো ছেলে তার এখনো বাচ্চা হলো না। এগুলোও কিন্তু বলছে। পেশেন্টের চিপ কমপ্লেন কি? কোমরে এগুলো ব্যথা, সব চিপ কমপ্লেন কোমরে ব্যথা। আমি ভাবছি তোর বাবু চুপ করুন দিন, আমরা মেয়ে বিয়ে আমি কি করবো, চুপ করুন ফালতু। আর যে বাড়ির লোকটা এসছে সে মা চুপ করো তো, তুমি ডাক্তারবাবু কি বলছো, মেয়ের বিয়ে হয়নি, দিয়ে হয়নি, জামাই ভালো নয়, জামাই মেয়েকে মারে, কেন এসে বলতে যাচ্ছ তুমি, চুপ করো। পেনের ক্ষেত্রে কিন্তু এই এই সব সবগুলো ফ্যাক্টরস রিলেটেড, গুলো কাজ করে একদম। কারণ পেন হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। ওই যে জামাইটা মেয়ের প্রতি অত্যাচার করে সেটা কিন্তু কোমর ব্যথা বাড়াতে পারে। হুম হুম। কি করে? কোমরের সাথে মাকে তো কোনোদিন পেটায়নি, তাহলে মায়ের কোমর ব্যথা বাড়ছে কেন? এটাই তো প্রশ্ন। এটা হচ্ছে, আপনি জানবেন যে প্রত্যেকটা কম্পিউটারে, হুম মানে এই যে কম্পিউটার সিস্টেম, সেখানে সিপিইউ থাকে। হুম আমরা জানি সবাই, ডেস্কটপ বলুন বা মানে ল্যাপটপ বলুন। তো আমাদের ব্রেনটাকে আমরা সিপিইউ বলতে পারি, হুম। পারি কিনা? 100 বার পারি। তো প্রত্যেকটা সিপিইউতে একটা করে ফ্যান থাকে, আপনি দেখেছেন, একটা একদম, একদম। এক্সস্ট ফ্যান যেখানে গরম হাওয়া বার হয় থাকে। তাহলে আমাদের ব্রেনটা যদি সিপিইউ এর রেপ্লিকা হয়, তাহলে আমাদের ফ্যানটা কোথায় আছে? কোথা থেকে ভেন্ট আউট হবে? মনে করেন আমার প্রচন্ড স্ট্রেস হয়ে গেলাম, আমি স্ট্রেসড হয়ে গেলাম, হতেই পারে, এত কাজ করছি, এ করছি, সবাই হতে পারে। স্ট্রেসড হওয়াটা কোনো অস্বাভাবিক নয়, হবে। বার্ন আউট হলাম, তা আমি ভেন্ট আউটটা করবো কি করে, কি করে আমি রিলিজ পাবো? হুম তো আমাদের এই যে ব্রেনের সাথে যে লিঙ্কড যে স্ট্রাকচার, তার নাম হচ্ছে স্পাইনাল কর্ড। এটা কিন্তু আলাদা নয়, একই সঙ্গে কন্টিনিউয়েশন। এবং স্পাইনাল কর্ডটা এক জায়গায় শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে সেখানে ওই হনুমানের ল্যাজে যেমন চুল থাকে একগোছা, সেরকম একটা জায়গা পোর্শন আছে যেটাকে কর্ড আইকোনা বলা হয়। কটাই করি না। হলো, সেই পোর্শনটা কাজ হচ্ছে সেটা কিন্তু ব্রেনে কে ভেন্ট আউট করা, এবং আচ্ছা। সেটা থাকে হচ্ছে কোমরের, মানে কোমর রিজিয়ানে, লাম্বার রিজিয়ানে। এবং দেখা যাচ্ছে যে লাম্বার রিজিয়ানের মাসেল যে মাস বা মাসেল যে থিকনেস, সেটা সব থেকে বেশি থিক। এর কারণ হচ্ছে কি, যে ওখানে স্ট্রেসটা, যেটা ওখানে স্ট্রেসড আউট হচ্ছে থ্রু কর্ডাইকোনা, সেটা কিন্তু লাম্বার মাসেলসটা অ্যাবজর্ব করছে, হুম হলো অ্যাবজর্ব করছে। তাহলে এটা কি হচ্ছে, ডিপ মাসেল টু সুপারফিশিয়াল মাসেল। তাহলে লাম্বার যখন টাইট হচ্ছে, আগে ডিপটা হয়ে গেল, হতে 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 সুপারফিশিয়ালে চলে গেল। তাহলে যত বেশি লাম্বার মাসেল টাইট, তত বেশি তার কোমরে ব্যথা।
যেটাকে আমরা বলছি মাসল স্প্যাজম। হুম। হলো, তাহলে মাসল স্প্যাজমটা কেন? যে এত বেশি তার মাথার মধ্যে স্ট্রেস, মাথার মধ্যে চিন্তা, মাথার মধ্যে আপনি এটা ডিস্ট্রেসও বলতে পারেন। এত বেশি আমার মাথার মধ্যে চিন্তা ভাবনা ওভারলোড হয়ে যাচ্ছে। ওভারলোড হলে কি হচ্ছে, সেখানে কর্ড এখানে থেকে বেরিয়ে সেই আমাদের যে লাম্বার মাসলটা বেশি টাইট হয়ে যাচ্ছে। সেই জন্য রিসার্চে দেখা যাচ্ছে যত বেশি স্ট্রেস তত বেশি লাম্বার স্টিফনেস। বোঝা গেল? রিসার্চে দেখছি। এবার যে লোকটা রিল্যাক্স, বলছে আপনি রিল্যাক্স থাকুন, মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে খুব সুখে আছে, নাতি হয়েছে, নাতনি হয়েছে, তারা খেলা করছে, আপনার ছেলে বউ খুব সুন্দর, ছেলের সেবা করছে, আপনাদেরও সেবা করছে, বৌমা ভালো আছে, প্রত্যেকে ভালো, কেমন লাগছে? বলছে আমি তো রিল্যাক্স, ভালো লাগছে। কি করে ভালো লাগলো? পুরো সিনারিওটা পাল্টে দিলাম। কোথাকার? মাথার। তাহলে আমরা কি করছি? ভেবে নি যে আপনি ভালো নয়, ও ভালো। কেন ভালো? ও আমাকে হেল্প করে। আর এ কেন? এ হেল্প করে না, ওর জন্য ভালো নয়। তাহলে আমি নিজেকে একটা জাজমেন্ট করে ফেলছি, বা অন্যদেরকে আমি জাজ করে ফেলছি যে এ ভালো নয়, এবং এগুলো সব টেম্পোরারি। আজকে যাকে ভালো বলছি সে কিন্তু কালকে খারাপ হয়ে যাবে, একদম খারাপ হয়ে গেল। আবার আজ যাকে খারাপ বলছি সে কিন্তু বরাবর ভালো ছিল, আমি জানলামই না যে ও ভালো ছিল, না জেনেই মরে গেলাম, সন্দেহ করে করেই মরে গেলাম। তো এই যে সন্দেহ করা বা এই ব্যাপারটা, যেটা আমার মধ্যে একটা বড় রোগ আছে, নিশ্চয়ই ব্যথাটা কমছে না, তাহলে কোনো বড় রোগ হলো নাকি? ক্যান্সার হয়ে গেল না? এই গুগল সার্চ করলেই তো আজকাল হ্যাঁ। ব্যথা মানে আর ক্যান্সার। একটা পেশেন্ট আমার কাছে এসেছিল, এরকম প্রায় আসে, যারা গুগল সার্চ করেছে, সার্চ করে করে সব নানা রকম রোগগুলো দেখেছে, পড়েছে, যে আমাকে বলছে স্যার সত্যি কি আমার হয়েছে? আমি বললাম পেজটা খুলুন, গুগল পেজটা খুলুন যেখানে আমি সার্চ করেছি। তো পেশেন্ট খুললো, আমরা স্ক্রল করুন, ওপর দিয়ে তুলুন তুলুন তুলুন, বলছে আর উঠছে না, মানে আটকে গেছে, উঠছে না। শেষ 2 লাইনটা পড়ুন, বলছে গুগল মে বি রং লেখা রয়েছে আর কি, যেখানে লেখা রয়েছে গুগল নিজেই লিখছে, ডিসক্লেমার দিয়ে রেখেছে যে ফ্যাক্ট গুলো সত্যি নাও হতে পারে, নিড ক্লিনিক্যাল কোরিলেশন। আমার এই লেখাটা পড়েছিলেন? বলছে না, আমি ছোট লেখা, আর সবার ক্যান্সার পরেই আমি আপনার কাছে চলে এসেছি ভয় চলে এসছে। তার মানে হচ্ছে কি, আপনি যেটা নিয়ে এক্সপার্ট নন, যদি সেটা পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার স্ট্রেস বাড়বে। সেজন্য আমি একটা কথা বলি, আমার যেটা সাবজেক্ট আমি সেটা নিয়ে পড়লে আমি কিন্তু হব স্ট্রেস ফ্রি। একদম। ধরুন আজকে আমার পেন নিয়ে পডকাস্ট করছি, তো আমি এইটা নিয়ে যদি পেনটা নিয়ে পড়াশোনা করি, আমি হব স্ট্রেস ফ্রি, রিল্যাক্সড, যা কোশ্চেন করবো উত্তর দেবো, দেখি আমাকে আটকায়, আমি এরকম বলতে পারি, পড়াশোনা করে নিচ্ছি। একদম। এবার আমি পেন বুঝি না, আমার পেন হচ্ছে, এবার আমি পড়াশোনা করছি, যা পড়ছি আমি স্ট্রেস হয়ে যাচ্ছে, ভয় বেড়ে যাচ্ছে। কেন? কারণ ও তো আমি এক্সপার্ট নয়। বুঝা গেল না? তাহলে প্রবলেমটা এখানে, আপনি যেটা নিয়ে এক্সপার্ট, আপনি রান্না নিয়ে এক্সপার্ট, পড়াশোনা করুন না। আপনি একজন ইঞ্জিনিয়ার, পড়াশোনা করুন, কিচ্ছু ক্ষতি নেই। আপনি একজন ভূগোলের মানুষ, পড়াশোনা করুন ভূগোল নিয়ে, কিচ্ছু অসুবিধা নেই। আমি বরঞ্চ ভূগোল পড়তে গেলে আমি যদি এখন যাই, মাথা খারাপ হয়ে যাবে, আমি রাস্তায় বেরিয়ে অক্ষাংশ দেখতে পাবো, বলে এই দেখতে পাওয়া যাচ্ছে, মানে আপনি বুঝে গেলেন আমার কি অবস্থা হয়েছে, আমি তখন আর থাকার যোগ্য নয়। তাহলে এই যে ওয়ার্ডস কি করে হিল করে, আপনি যখন কোনো কথা পেশেন্টকে বলছেন, পেশেন্টকে যখন আপনি পজিটিভিটি দিচ্ছেন, পজিটিভিটি শেয়ার করছেন, তখন তার ব্যথা কমে। এটা দুর্দান্ত কাজ করে। মানে পেশেন্টকে যদি রোজ বলতে থাকি কিচ্ছু হয়নি আপনার, আপনি ভালো হয়ে যাবেন, একটা দিন পর সে কিন্তু রেসপন্স করে হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কিরকম? দুটো কথা, একটা হচ্ছে পজিটিভিটি, একটা হচ্ছে হোপফুলনেস। এই দুটো কিন্তু সিনোনিমাস নয়। না না না, বোঝা গেল? পজিটিভিটি, আমি পেশেন্টকে পজিটিভিটি দান করছি, পজিটিভিটি আমি তাকে শেয়ার করছি, পজিটিভ এনার্জি দিচ্ছি তাকে, কিন্তু আমি হোপ দিচ্ছি না। দুটোই দিতে হবে। এটা কি ব্যাপারটা কি হলো? ব্যাপারটা কি দাঁড়ালো? হোপ কিন্তু অলওয়েজ নেগেটিভ। হোপ ইজ এ ওয়ার্ড, পজিটিভ হতে পারে না, দুটোই হতে পারে। হোপ কোনোদিন পজিটিভ নয়। কি করে? আমরা এই পডকাস্ট করছি, আমি হোপ আশা করছি যে এটা আমাদের হিউজ ভিউ হবে। হ্যাঁ, তো এটার কোনো বেস আছে? না, হতে পারে, না দুটোই পসিবিলিটি আছে। তাহলে এটা হোপ, কিন্তু হোপ এক্সপেকটেশন, আশা করলে আমাকে নিরাশ হতে হবে। আর নিরাশ, যদি আমি লাগাতার নিরাশ হতে থাকি আমি কিন্তু হতাশ হব, আর লাগাতার হতাশ হয়ে গেলে আমি কিন্তু ডিপ্রেশন বা অবসাদে যাব। বোঝা গেল? আর যখন ডিপ্রেশনে যাব, পেনটা কি হবে? হাইক করে যাবে। তাহলে এই রুটটা কোথায়? হোপ। সেজন্য আমি কিন্তু কোনো ফলস শব্দ দেবো না, তাহলে কি দেবো? পজিটিভিটি। তাহলে ডিফারেন্সটা কোথায়? ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। আমি পরীক্ষায় লিখছি,
আমি লিখছি, আমি 100 পাবো, এটা কি? আর আমি লিখলাম পরীক্ষার সময় আমি আমি সমস্ত অ্যান্সার দিয়ে আসবো, দুটো দুরকম হয়ে গেল। একদম আমি অ্যান্সার দিয়ে আসতে পারবো, এটা হচ্ছে আমার পজিটিভিটি, যেটা আমার কাছে। আর আমি অ্যান্সার দিয়ে দিয়েছি কিন্তু মার্কসটা পাবো 100, ওটা মার্কস অন্য কেউ দেবে, এটা কিন্তু হোপ। আমি যেটা লিখেছি সেটা স্যারের পছন্দ নাও হতে পারে, 100 কিন্তু আমি ভুল নয়। হুম। নিউটনের প্রথম সূত্রগুলো যখন হয়েছিল তখন সবাই ভুল বলেছিল আমাকে, আইনস্টাইনও ভুল বলেছিল, বলে ভুল, এই ইকোনমিক্স হতে পারে না, হয় নাকি, দেখ জানে না ফালতু। তখন কিন্তু উনি মার্কস পাননি, কোপার্নিকাস, গ্যালিলিও কেউ তখন মার্কস পাননি, এখন মার্কস পাচ্ছে তারা। তারা জানতেই পারেনি যে তারা তাদের নিয়ে এত আলোচনা হচ্ছে, তাদের জীবনে জানতে পারবে, কিন্তু তারা তো ভুল ছিলেন না। তার মানে কি, তারা ছিলেন কি পজিটিভ, তারা পজিটিভ। তাহলে যে পজিটিভ কাজটা আমি করছি সেই কাজটার উপরে বিশ্বাস আমার প্রতি, একদম আমার প্রতি। তাহলে পেশেন্টকে পজিটিভিটি মানে আপনি পারবেন, আপনি পারবেন সুস্থ হতে, আপনি এক্সারসাইজ গুলো করতে পারবেন, এইগুলো আপনিই করলেই পারবেন। আপনিই পারবেন, এবং এই ব্যায়ামগুলো করলেই আপনার উন্নতি হবে। পেশেন্ট বলবে আমি তো ইউটিউব দেখি, প্রচুর ব্যায়াম দেখায়, ওরে বাবা, তো আপনি তো দেখালেন দুটো ব্যায়াম, আমি কি দুটো ব্যায়াম আপনি হবো? দুটোই করবেন। এই দুটো ব্যায়াম আপনার জন্য, হ্যাঁ, এরকম করে বোঝাতে হবে। বুঝতে যাচ্ছে? আমি তো একটা বই, যদি এই বইগুলো দেখি সেখানে প্রচুর কিছু লেখা রয়েছে, তো আমি যদি একটা পেশেন্টকে বলি এই বইটা নিয়ে যান, আপনার রোগ সেরে যাবে, পড়ে নিন, কি অবস্থা হবে? যে ঘেটে যাবে পুরো। কেটে যাবে। একদম তাহলে হচ্ছে কি, তার জন্য যে আমি কাস্টমাইজ যে প্ল্যানিংটা করলাম সেটা তার জন্য। এক্স্যাক্টলি দুটো ব্যায়ামই হবে, এবং দুটো ব্যায়ামই আপনি করবেন, আপনি সুস্থ হতে পারবেন যদি আপনি করেন। তাহলে সুস্থ আপনি হচ্ছেন, এটা হচ্ছে পজিটিভিটি। কিন্তু আপনি যদি বলেন যে আমি এখানে দেখাচ্ছি বলে সুস্থ হব, ওটা হয়ে গেল হোপফুলনেস। আর হোপফুলনেস থাকলেই কিন্তু আপনি হোপলেসনেস আপনার মানে একদম মানে আপনি আরো আপনাকে follow আরো করছে। আরো ব্যথার দিকে এগোচ্ছেন। ব্যথার দিকে এগোচ্ছে। প্রথম ভালো লাগবে, তারপর আস্তে আস্তে আপনি কিন্তু আবার হ্যাঁ, সেই কারণ আপনি ব্যথাকে ইনভাইট করে নিয়ে ইনভাইট আসছেন। করি, কারণ হচ্ছে আমি তো আপনাকে দায়িত্ব দিয়ে দিয়েছি, আমার কোনো দায়িত্ব নেই। রেসপন্সিবিলিটি কিন্তু শেয়ারিং হবে, 100 বার সেটা কিন্তু শুধু একার দ্বারা হবে হবে না। না। একদম প্রায় আলোচনা শেষের দিকে চলে এসেছি। একটা খুবই ভাইটাল প্রশ্ন। আমার এরকম 2-3 জন পেশেন্ট আমি আমার এতদিনের প্র্যাকটিসে দেখেছি, 2-3 জনের বেশিই হবে, 2-3 জনকে স্পেশালি মনে আছে। তারা ক্রনিক ডিপ্রেশনের পেশেন্ট, এবং যেহেতু ক্রনিক ডিপ্রেশনে রয়েছেন তারা, তাদের ব্যথাটা হয়তো ব্যথার ইন্টেন্সিটি খুব কম, কিন্তু যেহেতু ক্রনিক ডিপ্রেশনে রয়েছেন সেই অল্প ব্যথাটা তাদের কাছে একটা বিরাট আকার ধারণ করছে। তো তাদের ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্টের সবচেয়ে ভালো কাজ হবে? প্রথম হচ্ছে যে ডিপ্রেশন কিন্তু দুরকম হতে পারে, একটা জেনারেল ডিপ্রেশন, একটা ক্লিনিক্যাল ক্লিনিক্যাল ডিপ্রেশন। ডিপ্রেশন। যদি ক্লিনিক্যাল ডিপ্রেশন হয় তার পার্টিকুলার প্রোটোকল আছে, তো সেই প্রোটোকল তাকে ফলো করতে হবে। সেখানে তার তার ম্যানেজমেন্ট, তার জন্য সাইকিয়াট্রি বা সেখানে যে মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট বা মেন্টাল হেলথ যে অ্যাসোসিয়েশন, সেখানে অবশ্যই রাখতে হবে। এবার মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ এই দুটো কিন্তু আলাদা নয়, দুটো কিন্তু মানে একসঙ্গে পাশাপাশি চলে। যেমন একটা রেলগাড়ি চলতে গেলে দুটো লাইন থাকে, সমান্তরালে চলছে। একটা রেল হয়তো মনোরেল হতে পারে, কিন্তু আমাদের এখানে মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ একদম পাশাপাশি সমান্তরালে চলবে। তাহলে মেন্টাল হেলথ যখন তার ওখানে কম্প্রোমাইজড, তখন সেখানে মেন্টাল হেলথের সেখানে থেরাপি, সেখানে তার ট্রিটমেন্ট করতে হবে। তার পাশাপাশি তাকে ফিজিক্যাল থেরাপি, ফিজিওথেরাপি সেটা সেখানে করতে হবে। এবার যার ডিপ্রেশন থাকে, সেই ডিপ্রেশনের কিছু কারণ থাকে, এবং ডিপ্রেশনের বেশিরভাগ কারণ, যাদের ডিপ্রেশন থাকে তারা না অনেকটাই ওই পাস্ট থাকে, আগে অতীতে পড়ে থাকে, যে আমি আগে 30 কিলোমিটার হাঁটতাম, 20 কিলোমিটার সাইকেল চালাতাম, পাহাড়ে উঠে যেতাম, 300 ইয়েতে সিঁড়ি উঠে পড়তাম, এখন আমি 2টো সিঁড়ি উঠতে পারছি না, মানে সে কিন্তু অতীতে পড়ে থাকে। তাহলে যত বেশি এই ডিপ্রেশনের রোগীগুলোর যদি অতীতে কেউ পড়ে থাকে, তার কিন্তু ব্যথা আরো বেশি হবে। এটা আমাদের এখান থেকে বেরিয়ে আসার নিয়ম কি, উপায়টা কি? উপায়টা হচ্ছে আমার যা এজ, সেই এজটাকে অ্যাকসেপ্ট করা এবং এজটাকে রেসপেক্ট করা, যে আমি 25 বছর বয়স আর 45 বছর বয়স নিশ্চয়ই একই রকম আমি থাকবো না। সেখানে হয়তো ফিজিক্যালি আমি বেশি অ্যাক্টিভ ছিলাম, কিন্তু সেখানে আমি কম ম্যাচিওর ছিলাম। এখন আমি ফিজিক্যালি একটু লেস অ্যাক্টিভ, অনেকটা বেশি ম্যাচিওর। তাহলে আমি তো ম্যাচিওর, মানে আমি কিছু গেন করেছি। তাহলে আমি যেটা গেন করলাম আমার ফোকাসটা সেদিকে রাখতে হবে, নাকি যেটা লুজ করলাম।
হুম। যারা ডিপ্রেশনে থাকে তারা কিন্তু যেটা লুজ করে সেদিকে ফোকাসটা রেখে দেয়। মনে করুন আমি একটা অডিয়েন্স, মানে একটা অডিটোরিয়ামে গান গাইছি মনে করো, তো আমি গান গাইছি, তো উপরে একটা সার্চ লাইট থাকে অডিটোরিয়ামে, যেটা ফোকাস লাইট থাকে। তো তিনি কি করেছে, যেখানে ফাঁকা চেয়ার সেখানে ফোকাস রেখেছে। আমি কি এনার্জি পাবো গান গাওয়ার? কেউ নেই মনে হচ্ছে, কিন্তু লোক আছে, সেদিকটা অন্ধকার, আর যেদিকটা লাইট জ্বলছে সেদিকটা ফাঁকা। ফাঁকা। আমার এনার্জি পাচ্ছি না, ভাবছি কেউ নেই, কি হবে, কে শুনছে গান, আমাকেই গান গিয়ে আমাকেই শুনতে হবে, হচ্ছে না। এবার যখনই শিফট করলো অডিয়েন্সের দিকে, যেখানে চেয়ারগুলো ভর্তি, সঙ্গে সঙ্গে এনার্জি চলে এলো। হুম। তো এই ডিপ্রেশনে যারা থাকেন তারা কিন্তু ফোকাসটা রাখে লসের দিকে, কি কি তারা জীবনে লস হারিয়েছে। করেছে, হারিয়েছে, কিন্তু আর কি কি গেইন করলো সেটার দিকে সেটা কিন্তু ফোকাসটা কম। ফোকাসটা কম। আমাদের অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট কাজ হচ্ছে যে ফোকাসটাকে শিফট করে দেওয়া ফ্রম লস টু গেইন। যদি আমি করতে পারি, তার সেখানে ব্যথা অনেকটা কমতে বাধ্য। কমবে। আর যাদের ধরুন বেশি বয়সে ডিপ্রেশন, ধরুন এই মানে 30 থেকে 40 এই বয়সী লোকেদের বা মহিলাদের বা পুরুষদের আমি দেখেছি, তারা বেশি করে ডিপ্রেশনে ভুগছেন, বা কিছু কলেজ গোয়িং স্টুডেন্টস রয়েছে, তারাও ডিপ্রেশনে ভুগে। তাদের ক্ষেত্রেও তো তাদের ক্ষেত্রে বেশি কমপ্লেন পাই যেটা ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, এবং সেটা মাথা ভারী হয়ে যাচ্ছে, এরকম কিছু কমপ্লেন থাকে ওই এজ গ্রুপের। তো তাদের ক্ষেত্রে ডিপ্রেশন ম্যানেজমেন্ট কি করে হবে এবং পেন ম্যানেজমেন্ট কি করে হবে? এটা একটা বার্নিং ইস্যু আজকের দিনে। ডিপ্রেশন এটাও একটা মাল্টি ফ্যাক্টরিয়াল একদমই তাই। একটা অ্যাসপেক্ট, যেখানে আনএমপ্লয়মেন্ট, যেখানে ফিনান্সিয়াল অ্যাসপেক্ট, সব কিছু রিলেটেড। এমন নয় যে ডিপ্রেশন গরিব মানুষের হয়, বা এমন নয় যে বড় লোকের ডিপ্রেশন হয় না, এটাও বড় লোকদের বেশি হয়, এটাও একটা ফ্যাক্ট, হ্যাঁ, এটাও একটা মাল্টি ফ্যাক্টর। মাল্টিফ্যাক্টর। তো সেখানে কি করতে হবে? সবার আগে ডিপ্রেশন ক্লিয়ার করতে গেলে আগে নিজেকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করতে হবে। আমি যেমন, আমার হাইট যেমন, আমি যেমন দেখতে, আমার যেমন রং কালো ফর্সা, আমার যেমন ফিজিক মোটা রোগা, বা আমার সাথে যা ঘটনা যেটা ঘটেছে সেগুলো অ্যাকসেপ্ট করতে সবটা হবে। অ্যাকসেপ্ট করতে হবে আগে নিজেকে, সেলফ অ্যাকসেপ্টেন্স। আমার ফ্যামিলিটাকেও, হুম। আমরা অনেক সময় ভাবি যদি আমার বাবা আম্বানি হতো আজকে কি আমার এই হাল হতো? হ্যাঁ। হতো কি? হতো না তো। আজকে আমি এখানে কত টাকা দিয়ে কিসব কিনে ফেলতে পারতাম, কিন্তু বাবা আম্বানি নয়, কি করব? বোঝা গেল না? তাহলে এই যে আমার ফ্যামিলি, বা অনেকে ভাবেন আমার যার সাথে বিয়ে হলো, আমার লাইফ পার্টনার, তার জন্য জীবনটা আমার হেল হয়ে গেল। কিন্তু বহু মানুষ দেখা যায় যে তার লাইফ পার্টনারের জন্যই সে কিন্তু বড় হয়েছে। হুম হুম হুম। বোঝা গেল? এবার সে ভাবছে যে আমার বিয়ে করে আমার লাইফটা শেষ, জীবনটা আমার গেল, জীবনটা গেল, শেষ হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে যে সেলফ অ্যাকসেপ্টেন্স যদি থাকে, তাহলে কিন্তু আমি সবাইকে অ্যাকসেপ্ট করতে পারবো, আমার ফ্যামিলি, আমার সারাউন্ডিং। এটা মনে রাখতে হবে যে পাঁকেই কিন্তু পদ্ম ফোটে। আজকে যারাই পৃথিবীতে বড় হয়েছেন, বড় ক্রিকেটার, বড় সায়েন্টিস্ট, বড় অ্যাক্টর, তারা সবাই মফস্বল থেকে এবং গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছে। 100 বার। আপনি এমন একটা এক্সাম্পল দিন যে বাবা সায়েন্টিস্ট আর বাচ্চা সায়েন্টিস্ট, আপনি দেখান, রেয়ারেস্ট পাবেন, খুব কম। কিন্তু আপনি ফার্স্ট জেনারেশন সায়েন্টিস্ট, তার বাবা ফার্মার, প্রচুর আছে, তার বাবা ফার্মার, তার বাবা একদম মানে সাধারণ সাদামাটা। দেখুন তার ছেলে, তার বাচ্চারা কোথায় আজকে পৌঁছে গেছে। এবার কোনো বড় সায়েন্টিস্টের বাচ্চা, কোনো বড় অ্যাক্টরের বাচ্চা, বড় অ্যাক্টর দেখান, রেয়ারেস্ট এক্সাম্পল আপনি খুঁজে পাবেন। এর কারণ হচ্ছে একটাই, যে আমাদের যে অভাব মানুষকে অনেক বড় করে। তাহলে আমার যে অভাবটা আছে সেটা আমার দুর্বলতা নয়, না, আমার স্ট্রেংথ। তাহলে আমি যদি আমার অভাবটাকে স্ট্রেংথ মনে করি, কে আটকাবে আমাকে? ডিপ্রেশন কোথায় যাবে? ইয়াংস্টার্সদের মধ্যে যেটা সমস্যা, সে অভাবটাকে মনে করছে যে এটাই আমার লুপহোল, এটাই আমার পিটফল। একটা ছেলে আমার কাছে আসে, এবারে হায়ার সেকেন্ডারি দিচ্ছে, তার বক্তব্য হচ্ছে বাবা কি করেছে, এই কলকাতায় বাবা 4টে ফ্ল্যাট যদি কিনে রাখতো, প্রতিটা ভাড়া দিতাম 12,000 টাকা করে, 4-12 48,000 টাকা আমার মাসে রোজগার হতো। বাবা 12 ছেলে বলছে, হ্যাঁ 12 এবার পরীক্ষা দিল। সে আমার কাছে আসে, ওই পরীক্ষা টরীক্ষা দিয়ে হাতে ব্যথা করে, সেটা নিয়ে আমার কাছে আসে। তো আমি গল্প করি, তার সাথে কথা বলি, কেস হিস্ট্রি নিতে হয় আমাকে। তো তার থটস গুলো আমি জানতে পারার পর বুঝতে পারলাম তার ভাবনা এরকম, যে বাবা কেন 4টে ফ্ল্যাট কলকাতায় কিনে রাখতে পারেনি, এরকম বাবা আমার কেন কপালে কেন জুটবে, আমি কেন এরকম বাবা নিয়ে থাকবো? হ্যাঁ, তাহলে এইটা যদি আমার ফোকাস হয়, তাহলে আমি ডিপ্রেশনে যাব কি যাব না। আর যদি আমার এই ভাবনাটা যদি বদ্ধমূল হয়, এই ডিপ্রেশন থেকে কে বার করবে আমাকে?
কেউ পারবে? না। ওষুধ আমার সিমটম কমাবে, কিন্তু বাকিগুলো হবে না। ডিপ্রেশনটা আমি কমাবে না। না, আমি যদি ওনাকে দেখে ভয় পাই যে ইনি নিশ্চয়ই পকেট থেকে এবার বন্দুকটা বার করবে, আমার ঘাম হবে, আমার কথা আটকাবে, আমার সবকিছু, ব্লাড প্রেশার বাড়বে, একটা ওষুধ খেলাম, ব্লাড প্রেশারটা কমবে, আমার কি ধারণাটা বদলাবে ওনার সম্বন্ধে? না। বদলাবে না তো। সেটার জন্য আমাকে কি করতে হবে? মাইন্ডসেটটাই পরিবর্তন করতে হবে। তো এটা দেখা যায় যাদের গ্রোথ মাইন্ডসেট তাদের ব্যথা কম, হ্যাঁ। আর যাদের ফিক্সড বা রিজিড মাইন্ডসেট তাদের ব্যথা বেশি, এবং তাদের ট্রিটমেন্ট উপকার হয় না। যে সব ট্রিটমেন্ট করবে উপকার হবে না, লাস্টে কি হবে? লাস্টে যার কাছ থেকে ট্রিটমেন্ট নেবে তাকে গালাগাল। গালাগালে তার বদনাম হবে। এবং এখন তো রিভিউ করা যায় গুগল পেজে, তাকে 0 স্টার রিভিউ, 0 স্টার তো হয় না, ওই এক সিঙ্গেল স্টার রিভিউ দেবে। আপনি বলবেন আমি তো আমার বেস্ট দিয়েছি, তা তো রিভিউ কেন? আপনি ডিপ্রেশনে চলে যাবেন। বলবেন যে এত করার পরও রিভিউ নেই কেন? আর পেশেন্ট এসে বলছে আচ্ছা আপনি তো এত ভালো, আপনার রিভিউ নেই কেন? আপনি বলবেন এটাই তোমার দুঃখ, আর দুঃখে দিয়ে আপনার ঘা দিল, আপনার মনটা আরো খারাপ হয়ে গেল। আপনি যখন ভাবছেন এই পেশায় এসে কিন্তু ঠিক করলাম, আগে বহু লোক বারণ করেছিল এই পেশায় আসিস না, সত্যি কি ভালো কাজ করলাম? বোঝা যাচ্ছে? তাহলে এখানে কিন্তু আমাদের মাইন্ডসেটটা খুব জরুরি, খুব জরুরি। মানে সেটা ডাক্তারের ক্ষেত্রেও জরুরি, প্রত্যেকে পেশেন্টের ক্ষেত্রেও জরুরি। এবং জরুরি। ডাক্তার পেশেন্টের মাইন্ডসেট যদি দুটোই খুব পজিটিভ হয়, তাহলেও সেই ক্ষেত্রে পেশেন্ট ডিল করতে সেখানে অনেকটা patient সুবিধে হয়। তাড়াতাড়ি ভালো হবে, হুম। পেশেন্ট তাড়াতাড়ি সার্ভাইভ করবে, ব্যাক টু নর্মাল লাইফ হয়ে যাবে, পেশেন্টের ক্ষেত্রেও ভালো। এবং আমাদের ক্ষেত্রে কি, যারা হেলথ প্রফেশনাল তারাও অনেক সময় কি হন, যে পেশেন্ট এসে আমাদের তো একই কথাই বলে, এই কমলো না, কমছে না। প্রফেশনটাই হ্যাঁ, ভালো না। সেখানে এরকমই তো, একদম, সারাদিন একদম, এরকম। এটা হয়। তো সেরকম অ্যাকচুয়ালি আমি বলি যে আমরা হচ্ছি যারা হেলথ প্রফেশনাল, তারা হচ্ছে অ্যাকচুয়ালি ডাস্টবিন, তার কাচড়াগুলো নিয়ে এসে আমাদের কাছে ডাম্প করে, জমা করছে। জমা করে দিয়ে গেল। এবার সে তো হালকা হয়ে গেল, আমার সাথে কথা বলে হেভি লাগছে। হেভি লাগছে, হালকা হয়ে গেল। আমি কোথায় হালকা হবো? সকাল থেকে আমি তো 50টা পেশেন্ট ঘাটার পর এবং 50 রকমের ব্যথার গল্প শুনে নিয়েছি। ব্যথার গল্প, সংসারের গল্প, এটার গল্প, সেটা গল্প, সে সব বলে শোনা সে হয়ে তো গেছে। হালকা হয়ে গেল, আমি কোথায় হালকা হবো? তো প্রত্যেকটা প্রফেশনালের জন্য সেলফ হিপনোসিস, হুম। আপনাকে এন্ড অফ দ্য ডে সেলফ হিপনোসিস নিজেকে ঠিক করে রাখতে হবে। নিজেকে ডিভেন্ট করতে হবে। তা না হলে আপনি যদি সেটাকে ডিস্ট্রেস না করতে পারেন, তাহলে কিন্তু একসময় কি হবে, আপনার মধ্যে ইরিটেশন চলে আসবে। একদমই তাই। আফটার 10 বছর 20 বছর আপনি যখন ম্যাচিওর, যখন আপনি এক্সপিরিয়েন্স, পেশেন্ট আসছে, পেশেন্ট বলবে ডাক্তারবাবু অনেক অভিজ্ঞতা কিন্তু না খুব বদমেজাজি, এরকম কথা কিন্তু আমরা শুনি। হ্যাঁ, শুনি তো, ডাক্তারবাবু কোনো কথা শুনলেনই না কেন? উনি কিন্তু প্রথম জীবনে যখন প্র্যাকটিস শুরু করেন তখন কিন্তু খুব শুনতেন, পেশেন্ট বলতে না চাইলে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে এই ওটা বলো ওটা বলো করে পেশেন্ট জিজ্ঞাসা করতেন পেশেন্টকে। সেই ডাক্তারবাবু যখন বয়স হয়ে গেল, 20 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল, তিনি হয়ে গেলেন খিটখিটে, তিনি হয়ে গেলেন বদমেজাজি, তিনি হয়ে গেলেন একটুতি রেগে যান। কিছু বলতে গেলেই থামুন, আমি শুনবো না, হ্যাঁ, আমি আমার মতন ওষুধ দেবো, আপনাকে শুনতে হবে। একদম, আমি যা বলবো তাই শুনবো, করতেই হবে তোমাকে, এমন করে দাবরানি দেবে, পেশেন্ট তখন বলবে patient পালাবে, আর আসবে না। পালাবে, পেশেন্ট বলবে আমি টাকা দেবো আবার আমি দাবরানি শুনবো। হুম। আপনি ফ্রিতে করবেন কোন সরকারি জায়গায়, দাবরানি পেশেন্ট শুনবে যে এটা ডাক্তার ভালোবেসে আমাকে বকেছে। হুম। আপনি প্রাইভেট প্র্যাকটিসে তাকে আপনি দাবড়াবেন আর পেশেন্ট শুনে নেবে, এটা ঠিকবে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা হেলথ কেয়ার প্রফেশনালদের এই প্র্যাকটিসটা করা দরকার, যে এন্ড অফ দ্য ডে আমরা নিজেরা কি নিজেকে ঠিক করে রাখতে হবে। ডিস্ট্রেস করব। কারণ এই যে যতগুলো পেশেন্ট বলে গেল পজিটিভ নেগেটিভ সবকিছু, সব পেশেন্ট তো আর আমাকে ভালোবাসবে না, না। কেউ তো খারাপ বলে যাবে যে আপনি মোছে আপনার কাছে এসে আমার আরো সব খারাপ হয়ে patient-এর গেল। কাছে সব ডাক্তার ভালো হয় না। হয় না তো, ডাক্তার কেন, কোন মহাপুরুষের নাম বলুন যে 100% না, না, পছন্দ না, করে? একদমই না। নয়, কেউ হেটার্স থাকে, কেউ কিন্তু লাভার্স থাকে। তাহলে আপনার যত লাভার্স বাড়বে দিন 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 দিন, তত হেটার্সও বাড়বে, বাড়বে। এটা স্বাভাবিক, এটাই নিয়ম। এটাই তো সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে হবে। 100 আর আমাদেরও যে মাইন্ডসেট, সেটা ফ্লেক্সিবল মাইন্ডসেট রাখতে হবে। তার জন্য কিন্তু কিছু কসরত করতে হবে, অটোমেটিক নয়, এটা না, অটোমেটিক না। অটোমেটিক নয়, এটা কিন্তু তার জন্য আমাদের এফোর্ট দিতে হবে। এবং নিজের প্রফেশনের প্রতি ভরসা বিশ্বাস থাকতে হবে। একদম। এবার যদি আমার ফ্লেক্সিবল মাইন্ডসেট থাকে, আমি নিজেকে আপগ্রেড করব, অবশ্যই। যেভাবে নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন জিনিস আসছে, আমি নিজেকে সেখানে আমি ওটার সাথে নিজেকে মানিয়ে নেবো, একদম কোপ আপ করবো। যদি আমার রিজিড মাইন্ডসেট থাকে, দূর যাবো না। যাবো না। এবং কি হবে, আলটিমেট প্রফেশন চেঞ্জ করে দেবো, আমি তখন অন্য কিছু করবো, যে আমি একটা উদাহরণও আছে প্রচুর। বিজনেসম্যান হয়ে গেলাম, আমি একটা ইনভেস্ট করলাম যে আমি এইটাতে ইনভেস্ট করবো, আমি আমার আন্ডারে লোকজন কাজ করবো, আমি সেখানে মালিক হয়ে যাবো।
আমি বলছি না যে মালিক হয়ে যাওয়া খারাপ, কিন্তু মালিক যদি আমি আমার বাই চয়েস হই, আমি দুটো ফিলোসফি বিশ্বাস করি, একটা হচ্ছে বাই চান্স, একটা বাই চয়েস। 100 বার। আমি এই বাই চয়েসের দলে, বাই চান্সের দলে নয়। এবার যারা বাই চান্স, আপনি ট্রিটমেন্ট করলেন, বাই চান্স ছেড়ে গেল, হ্যাঁ, এই যে একটা সারিয়েছিলাম, ওই একটাই আপনি আপনার কাছে যখনই আসেন কুমিরি ছাড়া মধ্যে দেখান, দেখো এই একে আমি সারিয়েছি। ওয়ান টাইম ওয়ান্ডার বলা হয় এটা, যে আমি একটা ম্যাচে এই সেঞ্চুরি করেছি, আমি খেলেছি 100 ম্যাচ, কিন্তু সেঞ্চুরি কনসিস্টেন্সি নেই কাজে। নেই, তাহলে কিন্তু আমি হয়ে গেলাম ওয়ান টাইম ওয়ান্ডার। হুম, হুম, হুম। এবং আমার মধ্যে সেই মোটিভেশন থাকবে না কাজটাকে করার। আমি আর যদি আমার মধ্যে মোটিভেশন না থাকে, আপনাকে মোটিভেট করবো কি করে? ডাক্তারবাবু নিজে ঠিক না থাকলে রোগী সারাবে কি করে? সারানো যাবে না, যায় না, সম্ভব নয়, সম্ভব নয়। সম্ভব নয়। সেই জন্যে আজকে যে মেডিকেল কোর্সে সিলেবাসে সেখানে কমিউনিকেশন স্কিলস রাখা হয়েছে, 100 বার এটা রাখা রাখা হয়েছে উচিত। কিভাবে কমিউনিকেট করতে হবে, পেশেন্টের সাথে কিভাবে কথা বলতে হবে। কারণ আমরা হয়তো সবকিছু শিখেছি, কথা বলাটা শিখিনি। কথা বলছি, কথা বলাটাও কিন্তু এক ধরনের টেকনিক আছে। থেরাপিউটিক টক 100 বার। আমরা শিখিনি, কে শেখাবে আমাদের? কথা বলাটা একটা আর্ট। একটা আর্ট, অবশ্যই। এবং আপনি কথা বলতে পারেন, আমরা সবাই বলতে পারি, কিন্তু কিভাবে কথা বললে পেশেন্ট সেখানে তার অ্যাপ্রোচটা পাল্টাবে, সে পেশেন্ট মোটিভেট হবে, এটা খুব পেশেন্টকে বড় একটা মোটিভেট জায়গা। করতে হবে, যাতে করে সে মোটিভেট টু লিভ, বাঁচার প্রতি, বাঁচতে শেখে, বাঁচার বাঁচতে প্রতি শেখে। আগ্রহটা তৈরি বাস, হয়। সে বলবে আমি বাঁচবো, পেশেন্ট বলবে আমার মধ্যে ভালো কি আছে, আমার কিছুই ভালো হয়নি। আমাকে অনেকে বলে যে আমার তো কি বলবো, আমার হাজবেন্ড মরে গেছে, আমার ছেলের ডেথ হয়ে গেছে, আমার কোনোটাই ভালো হয়নি ডাক্তারবাবু, আমি কি আমার জীবনটা কি এতটাই খারাপ? আমি তখন বলি, আপনি শ্বাসটা নিচ্ছেন এবং শ্বাস ছাড়ছেন, শ্বাসটা নিলেন এবং ছাড়লেন, ছাড়লেন আবার নিলেন, এটা কি কম আনন্দের? আপনি বলুন যে এতে আনন্দ কম? ওইটুকুই আনন্দ। কারণ বহু মানুষ আছে শ্বাসটা ছেড়ে দিয়ে চা নিতে পারে না। 100 বার, একদম। আমরা আইসিইউতে দেখছি তো, শ্বাসটা ছাড়লো আর নিতে আর পারলো নিতে পারলো না, স্টপ। স্টপ, সেখানেই স্টপ। তো আপনি তো শ্বাস ছাড়লেন আবার আবার নিলেন, নিলেন, মানে আপনি বেঁচে আছেন। বাস। তা এই যে আপনি শ্বাস ছাড়লেন, মানে এই- বাঁচার জন্য যে উপাদানটুকুর প্রয়োজন সেই উপাদানটুকু এখন আছে। আপনার মধ্যে আছে। আর এই যে আপনি শ্বাস ছাড়লেন, শ্বাস নিলেন, এটাই হচ্ছে আপনার খুশি হওয়ার জন্য যথেষ্ট কারণ। এটাকে আপনি রিয়ালাইজ করুন। আর বাকি যেগুলো কথা ভাবছেন, যেগুলো ঘটে গেছে, সেখানে আপনার কোনো হাত ছিল কি? ছিল না তো। তো যেটা হাত ছিল না সেটা ভেবে আপনার মন খারাপ করে লাভ নেই। এবার আপনাকে চয়েস করতে হবে, আপনি কি ওইগুলো নিয়ে মন খারাপ করে বেঁচে থাকবেন, নাকি আপনি ওইগুলোকে পাশে রেখে আপনি আপনার যেটা আপনার মতো আছে করে আবার বাঁচা শুরু আবার করবেন। বাঁচা শুরু করবে। এটা আপনাকে চয়েস করবে। এটা বিশ্বাস করতে হবে, পৃথিবীতে কেউ না কেউ আমার থেকে খারাপ আছে, সুতরাং আমি অনেক ভালো আছি। এই যে ভালো এবং খারাপ, পৃথিবীতে গুড বলে কোনো ওয়ার্ড নেই, একদম। পৃথিবীতে গুড বলে কোনো ওয়ার্ড নেই। আপনি বলছেন যে আমার টাকার অভাব, আচ্ছা যার টাকা আছে তাকে জিজ্ঞাসা করুন আপনি কি অন্য ভালো কিছুর আছেন। হ্যাঁ, অন্য কিছুর অভাব, মানে মানে আপনি দেখুন যে হাতির বড় বড় কান আছে, হাতি বলবে চোখ তো ছোট ছোট। মানে সবাই কিছু না কিছু কম পেয়েছে কিন্তু। অবশ্যই। আবার কেউ বলবে, অন্য কোনো প্রাণী বলবে উফ কত সুন্দর ল্যাজটা দিল, হ্যাঁ, সেখানে বিড়াল বলবে আমার ল্যাজটা এমন দিল, সে ছোট্ট মতন, একটু বড় ল্যাজ হলে ল্যাজে করি আমি মশা দাঁড়াতাম, মাছি দাঁড়াতাম। ওদিকে গরু বলছে যে আমার চোখটা তো বড় বড়, সুন্দর বড় বড় চোখটা, কিন্তু গলার কাছে একটা কম্বল দেওয়া আছে, কম্বলটা না থাকলে ভালো হতো। তাহলে কিছু না যার কিছু আক্ষেপ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে, আছে। কিন্তু কি আমার যেটা দরকার, আমরা কিন্তু ওয়েল প্যাকেজড, আমাদের প্যাকেজিং কিন্তু অ্যাজ পার আবার নেসেসারি, সে মতন প্যাকেজিংটা হয়েছে। এবং সেই প্যাকেজিং যদি অ্যাজ ইট ইজ আমরা অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে আমাদের থেকে খুশি আর কেউ নয়। নিজেকে নিজে অ্যাকসেপ্ট করাটা সবচেয়ে বড় আগে দরকার। বোঝা গেল? তাহলে আমাদের থেকে খুশি আর কেউ কেউ নয়, হবে। কেউ হবে না। আর যখন আপনি খুশি থাকবেন, খুশি থাকলে যে কেমিক্যালটা রিলিজ হয় সেরোটোনিন, সেরোটোনিন সেটাই আপনার কিন্তু স্ট্রেসের সাথে ফাইট করবে, 100 বার। আপনার পেনের সাথে ফাইট করবে। আর যদি আপনি খুশি না হয়ে দুঃখী হয়ে যান, তখন কিন্তু যারা পেন তৈরি করছিল তারা আরো বেশি অ্যাগ্রাভেট করবে, তখন পেনটা বেড়ে যাবে। ছোটবেলায় আর যখন আমরা স্কুলে পড়তাম, একটা খেলা আমাদের সাথে প্রায় খেলা হতো, ওটা আপনাদের সঙ্গে হতে পারে। একটা ব্ল্যাকবোর্ডে একটা চকে দাগ এঁকে দিত, দিয়ে বলতো আমার হাতে চকটা দিয়ে এই দাগটাকে না মুছে দাগটাকে ছোট করতে হবে। তাহলে ধরুন আমার ব্যথা হচ্ছে এতটা ব্যথা হচ্ছে, আমি আপনার ব্যথা কমাবোই না। পরের লাইনটা হচ্ছে হ্যাপিনেস বড় করে দেবো, ওই দাগটা ছোট হয়ে গেল, ব্যাস পেন অটোমেটিক কমে গেল। আমরা এতটা পেনই ছিল, কিন্তু
আমার কাছে আসার পর খুশিটা বেড়ে গেল, হ্যাপিনেস বেড়ে গেল, ব্যথা প্লেজার বেড়ে গেল, অটোমেটিক্যালি কমে গেল। ব্যাস। তা আপনি ফোকাসটা কেন ব্যথা কমানো থেকে করছেন? লোকে বলে যে রাগটা কি করে কমানো যায়? রাগ এতটা থাক না, রাগ থাক থাক যা আছে থাক, রাগের জায়গায় থাক। আপনি পাশে অ্যাকসেপ্টেন্সটা বাড়ান, নিজের রেসপন্সটা বাড়ান, রেসপন্স বাড়ান। দেখুন, রাগ যেখানে ছিল সেটা ছোট মনে হয়, একদম। তাই না? কিন্তু আমরা ভাবি যে ওইটাকে কমাতে হবে, না কমে গেলে আমরা কিন্তু পারছি না, আমরা পারি না। তো এইটা সবটাই কিন্তু ওই মাইন্ডসেট, সবটাই দৃষ্টিভঙ্গি, সবটাই আপনার পারপাস অফ লিভিং। আমি অনেক পেশেন্টকে জিজ্ঞাসা করি যে আপনার যদি এই রোগটা সেরে যায় আপনি কি করবেন? অনেকের কাছে উত্তর থাকে না, অনেকে বলে আগে তো সারুক তারপরে ভেবে দেখবো। আপনি জেনে নিলেন যে এটা আপনার লাইফ টাইম পেশেন্ট। আর যে পেশেন্টটা বলছে আমার কিন্তু মার্চ মাসে এই জায়গায় জয়েন করার আছে, আমি কিন্তু ট্রেকিং করব, ট্রেকিং এ যাব, তার আগে আমাকে এটা ঠিক করতে হবে, আপনি নিশ্চিত থাকুন যে ওর ব্যথা কমে যাবে। কারণ কি, ওর একটা সেখানে টার্গেট আছে যে আমাকে এই সময় এটা করতে হবে। আমি আপনাকে ওনাকে যেটা যেটা বলবো অ্যাডভাইস, সে কিন্তু ফলো করবে, কারণ আমার তো মার্চ মাসে টার্গেট আছে। আর এনার তো কোনো টার্গেট নেই, এ বলে না এতে কি হবে, পাড়ার লোক বললো তুমি ওইখানে দেখাও, ওখানে আবার দেখাবে, বললো তুমি এখানে যাও, এখানে কেউ বললো এটা বাঁধো, এটা বাঁধবে। কারণ আলটিমেট প্রবলেম কিন্তু তার পারপাস অফ লিভিং, তার কাছে কোনো টার্গেট নেই, কোনো এম নেই, কোনো অ্যাম্বিশন নেই। তার ক্ষেত্রে কি আছে, ব্যথাটাই সেক্ষেত্রে আছে, এবং ওটাই তার কাছে এক্সকিউজ হয়ে গেল যে আমার তো ব্যথাটা কমলো না, ভাগ্যটা এত বাজে ভাগ্য, যে কি করব। তো সেখানে ভাগ্য প্রত্যেকের একই রকম, প্রত্যেকের ভাগ্য ভালো বলেই কিন্তু আমরা এখনো বেঁচে আছি, এখনো আমরা শ্বাস নিচ্ছি, সবকিছু করছি। এই যে অ্যাকসেপ্টেন্স, মানে টোটাল অ্যাকসেপ্টেন্স, এইটা কিন্তু আমাদের পেন ম্যানেজমেন্টে হেল্প। তো এটা একটা বড় অনেকটা ব্রডার অ্যাসপেক্ট একদমই তাই এই ব্যাপারটা। ওকে, আজকে অনেকটা বেশি আলোচনা হয়েছে এবং অনেক রকমের আলোচনা হয়েছে। আশা করি আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। শুধু ভালো লাগবে না, আপনারা প্রত্যেকে অনেক কিছু জানতে পেরে গেছেন অলরেডি। আমরা যারা আর কি পুরো ভিডিওটা দেখবেন তারা ভিডিও শেষে নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কতটা সমৃদ্ধ হলেন এগুলো জেনে, এবং নিজেদের মধ্যে পজিটিভিটি বাড়ান, বাঁচার ইচ্ছে বাড়ান। তারপর বাকিটা হয়ে যাবে, বাকিটা হতে হবে, এইগুলো হলে ওটাও হবে, এটা ভেবে নিয়ে এগোতে হবে। খুব নমস্কার আপনাকে, খুব ভালো থাকবেন। আপনার সাথে আলোচনা করে খুব ভালো লাগলো।